এটা আপনার মতো মানুষের কাছে খুব কঠিন প্রশ্ন। জ্যোতিবাস একটাই হয়। আবার অনেকে বলে না, জ্যোতিবাস যে কথাটা বলেছিল চ্যাপ্টার ক্লোজড, ঐতিহাসিক ভুল। আমি কিন্তু মনে করি না চ্যাপ্টার কখনো ক্লোজড হয়। মধ্যরাতে চাঁদের কাস্তে ধারালো হচ্ছে আস্তে আস্তে। বামপন্থার গল্পের মধ্যে গোটা জনজীবনের গল্প মিলেমিশে একাকার হয়ে যায়। সেরকমই এক গল্পের নাম রক্ত পরিচয় দেওয়ার কোনো দরকার পড়ে না, তিনি একাই অদ্বিতীয়। সেই অদ্বিতীয় কান্তি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আজকে আমরা রক্ত পলাশের আকাঙ্ক্ষাকে ধরে ভারতীয় বামপন্থার নানা গলিপথকে খুঁজব এবং গলিপথ এবং রাজপথের সমন্বয়কে খুঁজব। কান্তিদা, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। নমস্কার। আচ্ছা কান্তিদা, আমরা রক্ত পলাশের আকাঙ্ক্ষায় আমরা সেই ছেলেটিকে দেখেছিলাম যার নাম দশরথ মাহাতো, যে কিনা আম বেচে, আপনার বই থেকেই পড়া, আম বেচে ভয়ঙ্করভাবে জ্যোতিবাবুর সভায় যাওয়ার জন্যে পয়সা জোগাড় করেছিল, যাকে কিনা সাপের কামড়ে মরতে হয়েছিল। ভারতবর্ষে ব্রেন ড্রেনের গল্প বলতেই শুধু ডাক্তার ইঞ্জিনিয়াররা বিদেশে চলে যাচ্ছে এটাকে বলা হয়, কিন্তু দশরথ মাহাতোর মৃত্যুও যে একটা ব্রেন ড্রেন হতে পারে এই গল্পটা আপনি তুলে ধরেছিলেন। সেদিনকার প্রেক্ষাপটটাকে যদি, দশরথ মাহাতোর প্রেক্ষাপটটাকে যদি একটু বন্ধুদের সামনে আপনি তুলে ধরেন। দেখুন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের যদি স্বর্ণময় যুগ বলেন, সেটা হচ্ছে আত্মগোপনের সময়। আমাদের তখন পার্টির নেতা হরেকৃষ্ণ কোঙার, তিনিই আমাকে জঙ্গলমহলে পাঠিয়েছিলেন অন্য নামে। সেই সময়কালেই এই জঙ্গলমহলে আদিবাসী, শবর, মাহাতো এরাই তো সংখ্যাধিক্য। জীবনের শেষ দিন পর্যন্ত দশরথ মাহাতো এই ছেলেটির কথা আমার মনে রাখতেই হবে। বাঁকুড়ার রায়পুর, গ্রামের নামটা খলপাড়া, বাড়িটা কেষ্ট মাহাতো বলে আমাদের এক পার্টির নেতা। বাইরে একটা ওর ঘর ছিল, সেখানে এসে আমরা থাকতাম। দশরথ মাহাতো ক্লাস 9-এ পড়ে, প্রাণবন্ত একটা কিশোর, খুব গরিব ঘরের ছেলে। সম্ভবত সালটা হবে 73 সাল কি 74 সাল। বাঁকুড়া শহরে জ্যোতিবাস আসবেন একটা জনসভা। তখন তো রায়পুরটা ছিল দুর্গম। এই রায়পুর, তার মধ্যে হলুদকানালি, খলপাড়া এসব জায়গা। যদি বাঁকুড়া যেতে হতো তাহলে 22 কিলোমিটার দূরে খাতড়াতে যেতে হতো, সেটা পায়ে হেঁটে যেতে হবে। তারপর খাতড়া থেকে বাসে যেতে হবে। সেই সময়গুলো বাস ভাড়া যদি বলেন, আমার নিজের মনে আছে এখনও, বোধহয় কমপক্ষে 15 টাকা। আজকের, সেদিনের 15 টাকা আজকে বোধহয় 60-70 টাকা এসে দাঁড়াবে। এমনি সেই সময় আদিবাসীদের এলাকায় মজুরি কত যদি বলেন, 8 আনা, 10 আনা কি 12 আনা, এর বেশি মজুরি ছিল না। কি অদম্য উৎসাহ, সব যেতে হবে বাঁকুড়ায় জ্যোতিবাসের মিটিং। চাঁদা তুলে আর কত করব। হঠাৎ সেই সময় দশরথ মুশকিল আসানের ভূমিকা এলো। আমার বলে, জেঠু কিচ্ছু ভাবতে হবে না, জঙ্গলে আম গাছ আছে। সম্ভবত মাসটা হবে মে মাস। আমরা কয়েকজন মিলে জঙ্গলের কাঁচা আম নিয়ে আসবো, বাঁকুড়া সদরে গিয়ে বিক্রি করলে আমাদের বাস ভাড়া সব হয়ে যাবে। আমি একটু অবাকই হলাম। ওরা কয়েকজন মিলে প্রায় 8-10 বস্তা কাঁচা আম জোগাড় করলো।
তারপর কাঁধে দুদিকে দুটো বস্তা নিয়ে আগের দিন রাত্রিবেলা 8টা-9টার সময় আমরা যাত্রা শুরু করলাম, সঙ্গে মুড়ি, চিড়া, গুড় এই সমস্ত। খাতড়া সে পৌঁছলাম, খাতড়ায়। তারপর বাস। দশরথ মাহাতো যদি সেদিন এই কথা না বলতো যে এইভাবেই আমরা বাস ভাড়া জোগাড় করব, তাহলে আমাদের সবাই মধ্যে সেদিন জ্যোতিপ্রসাদ জনসভায় যাওয়া সম্ভবই হতো না। দুর্ভাগ্য কি জানেন, দশরথ মাহাতো নিচের যে বিছানায় মারা গেছে, তার আগের দিন রাত্রে সেই বিছানায় আমি রাত কাটিয়েছি। পরের দিনে এই খলপাড়ার কৃষ্ণ মাহাতোর বাড়িতে ও সেই বিছানাটির বিছানা মানে একটা চাটাই, একটা চন্দ্রবোড়া সাপ ওকে ছোবল মারল। আর একটা দুর্ভাগ্য কি জানেন, সেই দিন যদি ওই গ্রামে আমি থাকতাম তাহলে বোধহয় ওকে বাঁচাবার চেষ্টা করার কিছু সুযোগ ছিল। এখনও তো গ্রামে ওই গুণিন ওঝা বাদন টাদন দিল না। পরের দিন তো ঢলে পড়ল। আমার কাছে সেই দিনটা খুব যন্ত্রণাদায়ক এই কারণেই, যদি একটা বাদন টুর্নিকেট দেওয়া যেত তাহলে তো ঘন্টা 8-10 সময় পাওয়া যেত, বাঁকুড়া সদর হাসপাতালে নিয়ে গেলে ওর জীবনটা বাঁচানো যেত। আজও মনে হয় ছাত্র আন্দোলনের অনেক নবীন প্রজন্মকে দেখছি, ওর মধ্যে যা সম্ভাবনা আমি দেখেছিলাম, ও কিন্তু একটা সম্ভাবনাময় রাজনৈতিক নেতা, বিপ্লবী নেতা হওয়ার যোগ্যতা ওর ছিল। একটা অদ্ভুত শূন্যতার সামনে এনে উনি আমাদের দাঁড় করালেন। আর এই শূন্যতা ধরেই আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে 34 বছরের একটা বাম শাসন আমরা পেয়েছিলাম, এবং সেই শাসনে আমরা অসংখ্য দশরথ মাহাতোর কাহিনীকে পেয়েছি হয়তো বা নানাভাবে। সেই দশরথ মাহাতোরা একটা দশরথ মাহাতোকে নয় সাপ কেটে নিয়ে গেল, কিন্তু আরও যে অসংখ্য দশরথ মাহাতোরা ছিল, 34 বছরের বাম শাসনে কি তাদের তুলে আনার কোনো ব্যবস্থা হয়েছিল? দেখুন, 34 বছরের বামফ্রন্ট একটা সরকার, আমরা কমিউনিস্ট অনেক সময় বলি একটা অনুকূল অবস্থা বামফ্রন্ট, আর আজকে যে পরিস্থিতিটা আমরা বলি প্রতিকূল। আসলে এটা ভুল কনসেপ্ট, অ্যাবসলিউটলি। একটা অঙ্গরাজ্যের সরকার হলে পরে মানুষের মৌলিক সমস্যার সমাধান করা যায় না। মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যায়, আশা আকাঙ্ক্ষা। আমাদের দেশে যে পুঁজিবাদী ব্যবস্থা, সব সংকটের সমাধান করা যায় না, কিছু কিছু রিলিফ ওয়ার্ক করা যেতে পারে। বামফ্রন্টের 125 নম্বর ধারাতে এই কথাই বলা হয়েছিল যে হ্যাঁ, সব সংকটের আমরা সমাধান করতে পারবো না। এইখানটাই প্রশ্নটা হচ্ছে, এটার প্রথম দিকে যদি বলেন, বামফ্রন্ট অত্যন্ত ভালোভাবে 78-এর বন্যা মোকাবেলা করেছে, পঞ্চায়েতি ব্যবস্থা চালু করেছে, 18 বছর বয়সের ভোটের অধিকারটা দিয়েছে, মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছে, শিক্ষা ব্যবস্থাটা অবৈতনিক করেছে। এরকম অজস্র সাফল্য আছে, কিন্তু যেটা এই ব্যবস্থার মধ্যে দিয়ে জন্ম নেয়, পার্টি বারবার হুঁশিয়ারি দিয়েছিল, পার্টির ডকুমেন্টে বারবার বলেছিল। ধরুন, পঞ্চায়েতের 15-20টা বছর অত্যন্ত ভালোভাবেই পঞ্চায়েত পরিচালনা করার সুযোগ ঘটেছিল, গ্রামীণ ঐক্যটাও গড়ে উঠেছিল। কিন্তু আস্তে আস্তে যেটা পার্টি হুঁশিয়ারি দিয়েছিল, গ্রামের যে যারা নব্য ধনী, ধরুন রেশন দোকানের ডিলার হোক, সুদখোর হোক, মহাজন হোক, অতীতের কিছু যোদ্ধার জমিদার হোক, আর একটা শিক্ষিত সম্প্রদায়, এদের তো সবসময় একটা ঝোঁক থাকবে ক্ষমতার কাছাকাছি থাকা,
ক্ষমতাকে ভোগ করা আর ক্ষমতাটাকে ব্যবসা হিসেবে ভাবা, পণ্য। এইটা শেষের দিকে পার্টির হুঁশিয়ারি থাকা সত্ত্বেও পার্টি বারবার শুদ্ধিকরণের সিদ্ধান্ত নিয়েছিল। শেষ দিকে আমরা সবটা এক্সিকিউট করতে পারিনি। নতুন বাস্তু ঘুঘুরা পঞ্চায়েত দখলে চলে এলো। এক একটা পঞ্চায়েত ইলেকশনে আমরা আর কি, এই তো পঞ্চায়েত 2023 সালে হবে, আপনি গ্রামেতে যান এখনই শুরু হয়ে গেছে। যেটা আপনার বইয়েতেও সিগনিফিকেন্টভাবে এসছে যে অনেক লাখ লাখ টাকার বিষয় পঞ্চায়েত নির্বাচনে। সেটাই, সেই সময় পার্টির সিদ্ধান্ত কত সঠিক ছিল, কি কি রোগ দেখা দিতে পারে, স্বজন পোষণ দেখা দিতে পারে, দুর্নীতি দেখা দিতে পারে, আত্মম্বরিতা দেখা দিতে পারে, প্রশাসনকে নিজের স্বার্থে ব্যবহার করার ঝোঁক দেখা দিতে পারে। এগুলো সম্পর্কে পার্টি বারবার সতর্ক করেছে, কিন্তু আমরা যারা নেতৃত্বে আছি গ্রামাঞ্চলে যদি বলেন, এগুলো পরিপূর্ণভাবে কার্যকরী করতে পারলাম না। এই ব্যাধি থেকে কমিউনিদের মুক্ত করার বিষয়। তারপরও যখন সরকারে ছিলাম না তখন এক ধরনের আন্দোলন, আবার সরকারে নেই, সরকারি কর্মকাণ্ডের সঙ্গে গোটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে রাজনৈতিক সংগ্রামগুলো সঠিকভাবে গড়ে তোলা উচিত ছিল এবং মতাদর্শে পার্টি কর্মীদের শিক্ষিত করার প্রশ্ন ছিল, সেগুলো অনেকটা নেগলেক্ট হয়েছে। পার্টি বারবার এটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে, যার ফলে হলো কি, এই যে নতুন প্রজন্ম, তাদেরকে নিয়ে আসার ব্যাপারে যে নার্সিং করার বিষয়টা, সেটা দুর্বলতা ছিল। বোঝা সত্ত্বেও আমরা পারিনি। এটা তো বলেন কিছুটা আমাদের ব্যর্থতাই। আবার এখন দেখবেন নতুন প্রজন্ম আসছে পরিবেশগত কারণে, রাজনৈতিক পরিবেশ। ওই যে বললাম অনুকূল পরিস্থিতি, অনুকূল পরিস্থিতি আসলে হলো কিন্তু অস্বাভাবিক পরিস্থিতি। আর এখন যে পরিস্থিতি রয়েছে, এইটাই হচ্ছে কমিউনিটিদের ক্ষেত্রে স্বাভাবিক। জেলে যেতে হবে, আত্মগোপন করতে হবে। এবার আমরা সেই আত্মগোপনের জায়গায় যাব। কান্তিবাবু তার আত্মজীবনীতে লিখছেন প্রায় 8 বছর তাকে অ্যাবসকন্ডিং জীবনে থাকতে হয়েছে, এবং যে সময় তাকে হরেকৃষ্ণ কোঙার যখন তাকে বললেন যে এবার আপনাকে জঙ্গলমহলের দিকে যেতে হবে, ম্যাপে তিনি একটা আপনার বই থেকেই পড়ছিলাম, ম্যাপে তিনি হ্যাঁ মানে নীল কালি দিয়ে দাগ দিচ্ছিলেন, এবং পরবর্তীকালে আপনিও বলেছেন যে মাওবাদী আন্দোলনে ওটাই স্ট্র্যাটেজিক জোনও হয়েছিল এক সময়। আজকের জায়গায় দাঁড়িয়ে হরেকৃষ্ণ কোঙারকে আপনি কীভাবে আবিষ্কার করবেন, এবং সেই সময় যখন আপনাকে হরেকৃষ্ণ কোঙার বলছেন এবার আপনাকে গ্রামের দিকে যেতে হবে, যখন আপনি একদিকে কংগ্রেস এবং মানে নকশালদেরও তারা খাচ্ছেন, সেই গোটা প্রেক্ষিতটাকে যদি একটু তুলে ধরেন, এবং হরেকৃষ্ণ কোঙারকে আজকের প্রেক্ষিতে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? দেখুন, সেই সময় আমাদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছিল কন্টিগুয়াস বেল্ট, এই পশ্চিমবাংলা, কেরালা, ত্রিপুরা, এরকম কয়েকটা রাজ্যে থাকলে হবে না। পশ্চিমবাংলাকে ধরে একটা কন্টিগুয়াস বেল্ট কমিউনিস্ট আন্দোলন বিকশিত করতে হবে। সেই সূত্রে ধরেই হরেকৃষ্ণদের ভাবনা চিন্তা ছিল, প্রধানত এই জনজাতি আদিবাসী এলাকাগুলো ধরে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ওদিকে আপনি আজকে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এই ধরে একেবারে অন্ধ্র পর্যন্ত তার ভাবনা চিন্তার মধ্যে ছিল এইটাকে কমিউনিস্ট আন্দোলনের একটা ক্ষেত্র তৈরি করা যায় কিনা, এই ভাবনা চিন্তা তার ছিল। সেই সময় পার্টিরই সিদ্ধান্ত ছিল কন্টিগুয়াস বেল্ট। সেইটাই হরেকৃষ্ণদা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাকে একটা ছোট্ট ওই বাঁকুড়া, পুরুলিয়া, বিদ্যাপুর ওই বর্ডারে পাঠিয়েছিল। হরেকৃষ্ণদা যদি আমাকে সেদিন সেই সুযোগটা না দিত, তার মধ্যে আমার রাজনৈতিক জীবনটা একটা অপূর্ণতা থেকে যেত।
সেই নেপালদেব মাহাতো যার যার সাইকেলে আপনি বিভিন্ন নেপাল দেব না, নকুল। নকুল মাহাতো, সরি, আমি খুব ক্ষমা চেয়ে নিলাম দর্শকদের কাছ থেকে, নকুল মাহাতো যার সাইকেলে আপনি হাঁড়ি বিভিন্ন বিষয় জিনিসপত্র বেঁধে সাইকেল চালিয়ে যেতেন, রাস্তায় খাওয়া দাওয়া করতেন। তারপর আপনি বোধহয় বলেছিলেন যে মাইক বাজিয়ে আদিবাসীদের জোগাড় করলে হবে না, আদিবাসীরা যে কায়দায় প্রচার করে, তাদের নিজেদের উৎসবগুলো পালন করে, সেই কায়দায় ঢোল বাজিয়ে জনগণের কাছে যেতে হবে এবং তাদেরকে কেন্দুপাতার আন্দোলন নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেই কেন্দুপাতার আন্দোলনের গল্পটা যদি আমাদের একটু তুলে ধরেন। সেটা খুব ইন্টারেস্টিং। কেন্দুপাতা এটাকে আদিবাসী ভাষায় বলে তেরেল সাকাম। গুজরাটি ব্যবসায়ীরা এই সময়টাই কেন্দুপাতা ওঠে, এখন এই বৈশাখ জ্যৈষ্ঠ এই মাসেই এই সময়টি বিড়ি পাতাটা ওঠে। গুজরাটি মহাজনীরাই এই ব্যবসাটা করত, মানে একেবারে মধ্যযুগীয় শোষণ বলতে হয়। তো এর বিরুদ্ধে যখন আমরা আন্দোলন সংগ্রাম করি, প্রধানত হাটগুলোতেই আমরা প্রচারের জায়গা হিসেবে বেছে নিতাম, কারণ হাটটাই ছিল ওখানকার মানুষের সামাজিক মেলামেশা আর নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য তারা হাটে হাজির হতো। তখনই লক্ষ্য করতাম হাটে মাঝে মাঝে ঢেড়া পেটায়, ওই ঢেড়া পেটানো ওই বাজনাগুলো বাজিয়ে তারপর ঘোষণা করে, এত দ্বারা ঘোষণা করে, ওদের সাঁওতাল ভাষায় পড়ে। তা আমরা মাইকে প্রচার করলেও তোমার সারাটা পাচ্ছিলাম না। তো নকুলবাবুকেই বললাম, নকুলবাবু, এই যারা ঢেড়া বাজায়, আমাদের চাঁদার একটা অংশ ওদের দিয়ে ঢেড়া বাজিয়ে এইটা বলুন না, মিটসে তেরেল সাকাম 10 পয়সা মজুরি এমাহু, অর্থাৎ 100 পাতায় 10 পয়সা দিতে হবে। আর এই যে কেন্দু পাতা 15 থেকে 20 দিনের মধ্যে না তুললেই কিন্তু সেটা বুড়িয়ে যায়, পাতাটা সফট থাকে না। তখনই যারা এই গুজরাটি ব্যবসায়ীরা মারাত্মকভাবে পুলিশ প্রশাসন এই সব নিয়ে আক্রমণের কেন্দ্রবন্ধু করলো আমাদের। তো একটা অদ্ভুত ব্যাপার, এই হাটে হাটে ঢেড়া পেটাবার ফলে আর দেওয়ালে কিছুটা লেখার ফলে, দেওয়াল লেখা মিটসে তেরেল সাকাম 10 পয়সা মজুরি এমাও, ওদেরই বলতো কাছে কাছে লেখা বটে, আইন বটে। ঝড়ের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ধর্মঘটে অংশগ্রহণকারী সাধারণ মানুষ, এমনকি এমন একটা গ্রাম আছে খেজুরি বলে, রানীবাঁধের কাছে, আমার সেই গ্রামটার কথা মনে আছে, বইতে লিখিনি। একদিন দেখি বাস থেকে নুন আর শুকনো লঙ্কা নামছে, বস্তার পর বস্তা। তা আমি গ্রামের লোকদের জিজ্ঞেস করলাম, আচ্ছা এত বস্তা নুন আর এত শুকনো লঙ্কা নামছে কেন? তার কয়েকটা গ্রামের নাম বললো। ওই গ্রামে 16 আনা বসেছিল, 16 আনার বিচার। অর্থাৎ ধর্মঘট ভেঙে কেন্দুপাতা তুলতে গেছে দালালদের সহযোগিতায়, 16 আনা তাদের জরিমানা করেছে। এই জরিমানাটা কীরকম অদ্ভুত, আদিবাসীদের যে জরিমানাটা হবে, ওদের তো খালি একটুখানি নুন আর শুকনো লঙ্কা এই তো বেশি প্রয়োজন, সেইটা বস্তার বস্তা কেনা হলো, সমস্ত গ্রামবাসীকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। মানে আন্দোলনটা কত গভীরে চলে গেল। এই যে স্বতঃস্ফূর্ততার অংশগ্রহণ, যে একটা কথা বলে না, একটা দেশটাই মালিক বা পাক দিলে পরে আর দাবানল হয়, সত্যি তাই। মানুষের যে পুঞ্জিত অসন্তোষ, এই পুঞ্জিত অসন্তোষকে সংগঠিত করার নিত্য নতুন কৌশল অবলম্বন করা বামপন্থীদের কর্তব্য। আদিবাসী এলাকায় এটা খুব বেশি কার্যকরী হয়েছে আমার ধারণা। এ প্রসঙ্গে একটা জায়গায় যাই একটু অন্যদিকে, তারপর আবার আমরা রক্তপলাশের আকাঙ্ক্ষায় আসব। যখন সিঙ্গুরে ন্যানো করার জন্য রাজ্য সরকার প্রচারে ছিল, সেই সময়ই 3টে বিষয় সিপিএমের নেতৃত্বেই ঘটেছিল ইউপিএতে। একটা হচ্ছে ফরেস্ট, জঙ্গলের অধিকার আইন, অর্থাৎ জঙ্গলে যেখানে মানুষজন দীর্ঘদিন ধরে বাস করতেন, জঙ্গলকে যত্ন করতেন, জঙ্গলের কাঠ নিতেন, আবার হরিণকেও বাঁচাতেন, তাদের কোনো আইনি অধিকার ছিল না। সেই আইনি অধিকারটা বামপন্থীদের চাপেই ইউপিএ সরকার করতে বাধ্য হয়। শিক্ষার অধিকারের বিষয়টাও আসে।
কোনোদিন বামপন্থীরা এই যে আপনার যে এই লড়াইটা বা তার সাথে আদিবাসীদের যে তারা যে এত বড় একটা লড়াই করে জঙ্গলের অধিকারটাকে আইনে পরিণত করলো, তারা নির্বাচনী সারফেস এইগুলো কোনো দিন নিয়ে আসতে পারলো না কেন? সিপিএম বা ইত্যাদি বামফ্রন্ট নির্বাচনের মূল জায়গায় তারা আনতে পারলো না কেন? এটা কি এটা এলিটিজম? দেখুন, একটা প্রশ্নটা আপনি করেছেন, যা আমি ভাবি সেটা আমি বলবো না। আমি এখনও যদি বলেন একটা রাজনৈতিক দলে আমার অবস্থান, একটা গণতান্ত্রিক কেন্দ্রিকতা আছে, সেই সীমা আমি লঙ্ঘন করি না কখনো। গণতান্ত্রিক আমি যতদূর জানি, আপনি আমায় সংশোধন করে আমি কিছু কিছু প্রশ্ন তুলতে পারি, কিন্তু আলটিমেটলি গণতান্ত্রিক কেন্দ্রিকতার সিদ্ধান্তটাকেই মেনে চলি। যদি সামগ্রিকভাবে বলেন যে এইসব আদিবাসী জনজাতির জন্য, ধরুন অল চিকি হরফটা আমরা চালু করেছিলাম, বনাঞ্চল সংরক্ষণের কথাও বলেছিলাম, কিন্তু বনেতে কাঠ কুড়বে না, জঙ্গলের পাতা তুলবে না, এটা কখনো আমরা নিষিদ্ধ করিনি। কিন্তু তথাপি আমার মনে হচ্ছে যে এইসব জনজাতি আদিবাসীদের জন্য আমাদের বোধহয় কিছু ঘাটতি রয়ে গেছে। আরও বেশি গুরুত্ব সহকারে এই জনজাতি সম্পর্কে আমাদের কিছু ভূমিকা নেওয়া উচিত ছিল। কিন্তু দেখবেন, এই যে কেন্দুপাতার কথা বললাম, ল্যাম্প বলে সমস্ত বিহার বলুন, উড়িষ্যা বলুন, পশ্চিমবাংলা বলুন, সমবায়ের মাধ্যমে এই কাজগুলো তারা শুরু করেছিল। যে পরিমাণ দারিদ্রতা, শিক্ষারও অনেক বিস্তারটাও হয়েছে, এটাও ঘটনা, স্কলারশিপ এটা সেটা সব কিছু হয়েছে, কিন্তু আরও বেশি গুরুত্ব বোধহয় দেওয়া উচিত ছিল অনেক ক্ষেত্রে। হয়তো আর্থিক সংকটের জন্য বামপন্থা দিয়ে উঠতে পারেনি, আর কেন দিয়ে উঠতে পারেনি সেটাও ওই আদিবাসী জনজাতির মধ্যে যে মতাদর্শ, রাজনৈতিক চিন্তা চেতনা, এটা বিকশিত করার জন্য আমরা বোধহয় সব ক্ষেত্রে প্রয়াস নিতে পেরেছি বলে মনে হয় না। এইখানেই আমাদের একটা অভাব ঘটে গেছে। মানে 34 বছরে মতাদর্শে শিক্ষিত দীক্ষিত করার জন্য শুধু কর্মী বাহিনী না, জনগণকে সচেতন করার ব্যাপার, সেক্ষেত্রে কিছু ঘাটতি তো নিশ্চয়ই রয়েছে। না, আর এই ঘটনা ঘটবে কেন? আবার আমরা সেই রক্ত পলাশের আকাঙ্ক্ষার সেই জায়গাটায় ফিরব, এবং যেখানে কান্তিবাবু খুব সুন্দরভাবে আমাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে শ্রেণী ইউনিটির প্রশ্নটা। আমি যদি ভুল বলি উনি আমায় সংশোধন করে দেবেন, যে যখন আদিবাসীরা স্ট্রাইকে যাচ্ছে, অর্থাৎ তারা কেন্দুপাতা তুলবে না বলছেন তাদের নির্দিষ্ট দাবি না মানলে, সেই সময় শবরদের নিয়ে বোধহয় একটা প্রবলেম ছিল, তারা আদিবাসীদের মধ্যে সেই অর্থে মিশে যায়নি। আপনি তাদের গ্রামে গিয়েছিলেন এবং তাদের সাথে বোধহয় মরা ইঁদুরের মাংস খেয়েছিলেন। হ্যাঁ, তাহলে সেই ঘটনাটা বলুন, কীভাবে এই শ্রেণী ইউনিটেড আপনি গড়ে তুললেন, শবররা কীভাবে এই আন্দোলনের মানে কি বলবো বৃত্তের মধ্যে ঢুকে এলো? এই আদিবাসী শবর যারা, যদি বলেন, আমি যে সময় ছিলাম প্র্যাকটিক্যালি অর্ধ উলঙ্গ, মেয়েদের বোধহয় উপরিভাগ কোনো পোশাকই থাকতো না। এরা জঙ্গলে যেত, জঙ্গলে একটা আলু পাওয়া যেত, শেকড় পাওয়া যেত, সেগুলো খেত। আর মহিষ বা গরু, মহিষটাকে বলে কাড়া, মহিষটাকে বলে কাড়া, অত মরে গেছে, সেই মরা মহিষের মাংসই ওরা খেত। আর ইঁদুর ফিঁদুর তো খাওয়া আদিবাসীদের একটা নিত্যই। এদের কি ব্যবহার করতো জমিদাররা এবং গুজরাটি মহাজনরা, এইসব বিড়ি পাতার মালিক যারা, দুর্ধর্ষ এরা, আদিম হিংস্রতা যাকে বলে। আমরা বুঝলাম যে এই শবরদের যদি আমরা জয় না করতে পারি, আর শবরদের জয় করতে হলে মুখের বক্তৃতাতে হবে না, তাদের জীবনের সঙ্গে মিশে যেতে হবে। সেখানেও অনেক দ্বন্দ্ব হয়েছে। কর্মী মাহাতো যারা ছিল, ক্ষত্রিয় যারা ছিল, শবরদের গ্রামে যাওয়ার প্রশ্নে পার্টির মধ্যে দ্বিধা এলো, দ্বন্দ্ব এলো। কিন্তু আমরা ভেবে নিলাম যে শ্রেণী আন্দোলন, শ্রেণী সংগ্রাম করতে হলে শ্রেণীর ঐক্য শবরদের বাদ দিয়ে হবে না। একটা চ্যালেঞ্জিং মোডেই আমাদের নেতৃত্ব, সেখানে নকুল মাহাতো আদার্স, আমরা শবরদের বাড়িতে গিয়ে, গ্রামে গিয়ে কয়েকটা রাত কাটালাম। ওরা একটা কথায় কথা বলছিল
তোমরা কি আমাদের মানুষ হিসেবে মনে করো আমরা যা খাই তোমরা খেতে পারবে? সত্যি সত্যি একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। ওরা তো বেশি নুন একটু দেয়, মশলা টশলা কিছু নেই, পুড়িয়ে খায় পচা মাংসই। আন্দোলনে জয় করতে হবে, ওদের মন জয় করতে হবে, ওদের বিশ্বাস উৎপাদন করতে হবে। তখন আমরা ভাবলাম ওরা যদি এই খেয়ে বাঁচে, একদিন নাই বা খেলাম, সে খুব কষ্ট হচ্ছে খেতে, তবু ওদেরকে জয় করার জন্য এই পথটাই আমরা নিয়েছিলাম। এতে ওদের বিশ্বাস বেড়ে গেল। সেই রাতেই ওরা নিজেদের দেশীয় মতটা যা খেলো, নাচ গান সহ সেই উদ্দামতা, এগুলো আবার স্মৃতিপটে এখনও ভাসে। এই স্মৃতিপট থেকেই বোধহয় একটা প্রশ্ন আপনার বইতে আমি পাই, সেটা হচ্ছে দলিত আন্দোলনকে বোঝার ক্ষেত্রে আপনি বলছেন যে বামপন্থীদের একটা বড় ব্যর্থতা ভারতে লুকিয়ে রয়ে গেছে। সেই ব্যর্থতাটা কীরকম? মানে আজকে তো স্লোগান উঠে এসছে জয় ভীম কমরেড, তাহলে দলিত আন্দোলনকে বোঝার ক্ষেত্রে বামপন্থীদের ব্যর্থতাটাকে আপনি আজকে কীভাবে দেখছেন? ব্যর্থতা বলবো না, বলা যেতে পারে যে আরও বেশি গুরুত্ব সহকারে যেটা করা উচিত ছিল তার ঘাটতি থেকে গেছে না, এই প্রশ্ন থাকতে পারে। কিন্তু আমাদের ভাবনা চিন্তার মধ্যে ছিল না তা না। এখন আবার দেখবেন সামাজিক ন্যায় মঞ্চ, সেটা করে দলিতদের সংগঠিত করার বিষয়টা এসে দাঁড়িয়েছে। তবে আরও গুরুত্ব সহকারে ভাবা উচিত ছিল নিশ্চয়ই। আপনি দুজনকে খুব কাছ থেকে দেখেছেন, দুই মুখ্যমন্ত্রীকে, একজন জ্যোতিবাবু আরেকজন সম্মানীয় বুদ্ধদেব ভট্টাচার্য। এই দুজনের মধ্যে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কার সাথে সবচেয়ে বেশি কমফোর্টেবলি কাজ করতে পেরেছিলেন, বা কাকে আপনার সবচেয়ে বেশি মনে হয় যে আপনার খুব কাছের? দুজনের প্রতি প্রবল শ্রদ্ধা রেখে প্রশ্নটা করলাম। খুব কঠিন প্রশ্ন, এটা আপনার মতো মানুষের কাছে খুব কঠিন প্রশ্ন। জ্যোতি বোস একটাই হয়। আবার অনেকে বলে না, জ্যোতি বোস যে কথাটা বলেছিল চ্যাপ্টার ক্লোজড, ঐতিহাসিক ভুল। আমি কিন্তু মনে করি না চ্যাপ্টার কখনো ক্লোজড হয়। হিস্ট্রি রিপিট ইটসেলফ। কখনো ট্র্যাজেডি হিসেবে, কখনো অন্য কিছু। যাই হোক, জ্যোতি বোস আর বুদ্ধবাবু আর একটা ঘরানার লোক, কিন্তু একজন খুব ভালো লেখকও। খুব অন্য ঘরানার লোক। দুজনের সঙ্গে এইভাবে পার্থক্য করা যায় না। জ্যোতিবাবু একটা বৃহত্তর জীবন, সেই আঙ্গিনে থেকে আসা। আবার বুদ্ধবাবু একটা সংস্কৃতি মনা মানুষ, খুব সংবেদনশীল মানুষ। আর জ্যোতি বোস ছিল একটা বাস্তববাদী, প্রখর, বুদ্ধিদীপ্ত মানুষ। আরেকজনের ছিল একটা আবেগ বেশি, সংবেদনশীল বেশি। দুটোই কমিউনিস্টদের কাছে বড় গুণ। দুটো গুণ একসঙ্গে আয়ত্ত করা খুব কঠিন। দুটো গুণের অধিকারী যারা হয় তারাই হয় মহান নেতা। আপনার এই বইটা কি বুদ্ধবাবু পড়েছেন? আমি জানি না, আমি পাঠাইনি, আর পড়েছেন কিনা আমি জানি না। আবার আমরা